আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আমি ইমাম হোসেন। আজকে তোমাদের সাথে বাংলা বিষয়ের একটি অধ্যায় এবং কিছু অভিজ্ঞতা নিয়ে আজকে আলোচনা করব আমরা পরস্পরের সাথে। তো আজকে ক্লাস আমরা শুরু করব। আজকে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে কয়েকটি প্রশ্ন। যোগাযোগের মাধ্যম কয়টি? তোমরা কি বলতে পারবে যে আমরা মানুষের সাথে যে যোগাযোগ করি কয়টি মাধ্যমে যোগাযোগ করি? নিশ্চয়ই তোমরা সবাই জানো 3টি মাধ্যম, তাই না? যোগাযোগের প্রত্যক্ষ মাধ্যম বলতে কি বুঝো তোমরা? প্রত্যক্ষ মাধ্যম বলতে কি বোঝায়? সরাসরি যে মাধ্যমে সরাসরি যোগাযোগ করাটাই হচ্ছে প্রত্যক্ষ মাধ্যম। অর্থাৎ একজন বলবে একজন শুনবে, এটাই হচ্ছে প্রত্যক্ষ মাধ্যম। আরেকটি প্রশ্ন তোমাদের কাছে, যোগাযোগের ক্ষেত্রে কয়েকটি লিখিত উপকরণের নাম বলো। তোমাদের মধ্যে কে বলতে পারবে যোগাযোগের কয়েকটি লিখিত উপকরণের নাম? লিখিত উপকরণ, কাগজ কলম, এটা তো অবশ্যই লাগবে, পত্রিকা, বই, তাই না? আচ্ছা, এইভাবে আমরা লিখিত উপকরণের নামগুলো বলতে পারবো। তো বন্ধুরা, আজকের পাঠ আমরা শুরু করছি। আজকে আমরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি অর্থাৎ প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আরও কিছু বিষয়, যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যোগাযোগের মাধ্যম উপকরণ, এবং এই অধ্যায়ে যে 4টি নমুনা আছে, আরও কয়েকটা নমুনা আছে, তার মধ্যে আজকে 4টি নমুনা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকের ক্লাস থেকে আমরা কি শিখতে পারবো বন্ধুরা? আজকের পাঠ থেকে আমরা যোগাযোগের বিভিন্ন মাধ্যম ব্যাখ্যা করতে পারবো। গত ক্লাসেও আমরা কিছু ধারণা পেয়েছি, আজকে আরও একটু ধারণা নিয়ে আমরা পরিপূর্ণভাবে ব্যাখ্যা করতে পারবো যোগাযোগের মাধ্যমগুলো। অনুশীলনী ছক পূরণ করতে পারবো এবং বিভিন্ন মাধ্যম ব্যবহার করে যোগাযোগ করতে পারবো। তো বন্ধুরা, সবাই তোমাদের বাংলা বইটি খোলো। তোমাদের বাংলা বইয়ে যোগাযোগের মাধ্যম ও উপকরণ নামে একটি অনুচ্ছেদ আছে, অংশ আছে। এই যে যোগাযোগের মাধ্যম ও উপকরণ, এই অংশটি এবার তোমাদের মধ্য থেকে যে কোনো 3-4 জন সামনে এসে পড়বে, জোরে জোরে পড়বে, যাতে ক্লাসের সবাই শুনতে পায়। যোগাযোগের মাধ্যম উপকরণ, এটার জন্য তোমাদেরকে আমি 5 মিনিট সময় দিলাম। তোমাদের মধ্য থেকে যাদের ভয়েস একটু জোরালো আছে তাদের মধ্য থেকে তোমরা 3 থেকে 4 জন এসে এই যোগাযোগের মাধ্যম এবং উপকরণ অংশটি পড়া শুরু করো। 5 মিনিট পর আশা করছি তোমাদের সবার এই যোগাযোগের মাধ্যম উপকরণ অংশটি পড়া হয়ে গেছে। এবার তোমাদের সাথে ক্লাসের সবাই মিলে আমরা একটু আলোচনা করি। এখানে তোমাদের ক্লাসের যিনি দায়িত্বে আছেন, ফ্যাসিলিটেটর, তাকেও অনুরোধ করব যে সবাই মিলে একটা আলোচনার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। আলোচনায় আমরা এই প্রশ্নগুলো আলোচনা করব আজকে সবাই মিলে ক্লাসের। প্রত্যক্ষ যোগাযোগ কি, এর কিছু উদাহরণ। এক একজন এক একটা উদাহরণ বলবে। প্রথমে বলবে প্রত্যক্ষ যোগাযোগ কি, এরপর একটা উদাহরণ, এভাবে কয়েকজন কয়েকটি করে উদাহরণ বলবে। তো আমরা প্রত্যক্ষ যোগাযোগ কি, এর কিছু উদাহরণ বলবে কয়েকজন, এরপরে লিখিত যোগাযোগ কি, এর কিছু উদাহরণ বলবে, যান্ত্রিক যোগাযোগ কি, এর কিছু উদাহরণ বলবে, এবং যোগাযোগের কিছু উপকরণ অর্থাৎ 3টা মাধ্যমেই যোগাযোগের কিছু উপকরণের নাম বলবে। তো আমি তোমাদেরকে উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিচ্ছি, এবার তোমরা আলোচনা শুরু করো। এক একজন এক একটা মাধ্যম নিয়ে কথা বলবে এবং উদাহরণ দিবে। তোমাদের জন্য 6 মিনিট বরাদ্দ হলো। 6 মিনিট তোমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করো পরস্পরের সাথে। তোমাদের নির্দিষ্ট সময় শেষ হয়ে গিয়েছে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো যে প্রত্যক্ষ মাধ্যম কি, লিখিত মাধ্যম কি, যান্ত্রিক মাধ্যম কি। আমি সংক্ষেপে যদি বলি, সরাসরি যখন একজনের সাথে আরেকজনের কোনো বিষয়ে কথা হয় সেটা হচ্ছে প্রত্যক্ষ মাধ্যম যোগাযোগের। আর লিখিত মাধ্যম হচ্ছে লেখাপড়া, কাগজে কলমে অথবা ইমেইলে বা মেসেজের মাধ্যমে আমরা লিখিত মাধ্যমে যোগাযোগ করি। আবার যান্ত্রিক যোগাযোগ হচ্ছে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ অথবা তোমার যে কোনো ডিভাইস বা যন্ত্র ব্যবহার করে যে যোগাযোগ, সেটাকে আমরা যান্ত্রিক যোগাযোগ বলতে পারি। তো এখানে আমরা আরেকটু ভালো ধারণা নেওয়ার জন্য তোমাদেরকে আমি কয়েকটি ছবি দেখাচ্ছি। প্রত্যক্ষ যোগাযোগ প্রথমে আছে। প্রত্যক্ষ যোগাযোগ হচ্ছে সরাসরি বাক প্রত্যঙ্গ বা অঙ্গভঙ্গি ব্যবহারের মাধ্যমে যে যোগাযোগ। বন্ধুরা মিলে কথা বলছো, হাত নাড়িয়ে কথা বলছো, মুখ ভেঙচিয়ে কথা বলছো, মুখ সোজা করে কথা বলছো, সুন্দর করে কথা বলছো, বাঁকা করে কথা বলছো। এই যে বন্ধুরা মিলে যে আলাপ আলোচনা করছি, গল্প করছি, তখন আমরা কিন্তু প্রত্যক্ষ মাধ্যম ব্যবহার করছি। এটাকে বলছি প্রত্যক্ষ যোগাযোগ।
তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে একজন ট্রাফিক পুলিশের কথা বলেছিলাম উদাহরণ হিসেবে, যে ট্রাফিক পুলিশ হাত দিয়ে রেখেছেন, গাড়ি বন্ধ, তিনি কিন্তু মুখে কথা বলছেন না, মুখে মাস্ক। তো তিনি এই যে হাত দিয়ে ইশারায় কথা বলছেন বা বিভিন্ন নির্দেশ দিচ্ছেন গাড়ি চালানোর ক্ষেত্রে, এটাও কিন্তু একটা প্রত্যক্ষ যোগাযোগ, একটা প্রত্যক্ষ মাধ্যম। আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, যদিও যন্ত্রের সাহায্য নিয়েছি তোমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। এখানে একটা ছবি আছে সুন্দর, একজন ম্যাডাম ক্লাস নিচ্ছেন বাচ্চাদের সাথে, তিনি এই যে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, তার মানে তিনি প্রত্যক্ষ যোগাযোগ করছেন। শিক্ষার্থীরাও তার সাথে প্রত্যক্ষ যোগাযোগ করছে, ম্যাডামও প্রত্যক্ষ যোগাযোগ করছেন। এইভাবে আমরা প্রত্যক্ষভাবে যোগাযোগ করছি। এরকম উদাহরণ নিশ্চয়ই তোমরা একটু আগেও দিয়েছো, বাজারে গিয়েও আমরা প্রত্যক্ষ যোগাযোগ করি, আমরা কোথাও বেড়াতে গিয়েও প্রত্যক্ষ যোগাযোগ করি। এভাবে আমরা প্রত্যক্ষ যোগাযোগগুলো করি। এবার দেখি লিখিত মাধ্যমের যোগাযোগ। লেখা ও পড়ার মাধ্যমে যে যোগাযোগ, আমরা পত্রিকা পড়ি, বই পড়ি, বিভিন্ন সাইনবোর্ড দেখি, এখানে একটা সুন্দর পোস্টার আছে, পোস্টার দেখি, হাফিজ ভাইকে ফুলকপি মার্কায় ভোট দিন না, নির্বাচনের সময় বিভিন্ন রকম পোস্টারে সব ভরে যায়, চারদিকটা খুব উজ্জ্বল হয়ে ওঠে, নানা রকম মার্কা ছড়াছড়ি এবং স্লোগান, তারপরে বিভিন্ন মার্কা, শুনতে খুব ভালো লাগে। তো সেই রকম এই যে পোস্টার আমরা দেখি, ব্যানার দেখি, সাইনবোর্ড দেখি, এগুলো হচ্ছে সব লিখিত মাধ্যম। আমরা যে ইমেইল করি, এটা কি লিখিত মাধ্যম হবে না যান্ত্রিক মাধ্যম হবে? দুইটার মধ্যেই পড়ে, তাই না? লিখিত মাধ্যম, আমরা লিখছি, আবার এটা একটা যন্ত্রের মাধ্যমে লিখছি, তার মানে এটা দুইটা মাধ্যমের মধ্যেই পড়ে। এবার দেখি আমরা যান্ত্রিক যোগাযোগ, যন্ত্র প্রযুক্তির মাধ্যমে পারস্পরিক যে যোগাযোগ, প্রযুক্তি ব্যবহার করে তো আমরা যে যোগাযোগটা করি। বর্তমানে তো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুব জনপ্রিয় উঠেছে, ইউটিউব বলি, ফেসবুক বলি, টুইটার বলি, কিংবা তোমার অন্যান্য কথা বলার যে হোয়াটসঅ্যাপ, ইমো, তারপরে মেসেঞ্জার, এই যে বিষয়গুলো আছে, এগুলো সব হচ্ছে যান্ত্রিক যোগাযোগের মাধ্যম। আবার আমরা রেডিওতে শুনি, টেলিভিশন দেখি, অনলাইনে বিভিন্ন স্মার্ট টিভি হোক কিংবা মোবাইল ফোনে হোক যে বিভিন্ন বিষয় দেখি, এগুলো সব যান্ত্রিক যোগাযোগ। তাহলে বন্ধুরা নিশ্চয়ই গত ক্লাস এবং আজকের ক্লাস মিলে আমরা প্রত্যক্ষ যোগাযোগ, লিখিত যোগাযোগ এবং যান্ত্রিক যোগাযোগ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে গেছি, এবং এই যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা কোন কোন উপকরণ ব্যবহার করি সেগুলো আমরা বলতে পারবো। এবার আজকেও আমরা একটা দলীয় কাজ করব। সবাই একটু প্রস্তুতি গ্রহণ করো। তোমাদের পাঠ্য বইয়ে অনুশীলনীতে 4টি নমুনা দেওয়া আছে, এই 4টি নমুনা থেকে আজকে আমরা দলীয় কাজ করব। সেটা হচ্ছে তোমাদের জন্য একটা সাধারণ কিছু নির্দেশনা আমি দিচ্ছি। এখন তোমরা প্রতি দলে একটি করে যোগাযোগের নমুনা বিশ্লেষণ করবে, কোন দল কোন নমুনা আলোচনা করবে তার লটারি করে ঠিক করো। এখানে 4টা নমুনা আছে, এই 4টা নমুনা তোমরা দল ভিত্তিতে দেখবে, পড়বে, জানবে। এরপর দলীয় আলোচনার মাধ্যমে ওই নমুনার যে কিছু তোমার ছক আছে, সেই ছকগুলো তোমরা পূরণ করবে। তো 4টি নমুনা, কে কোন দল কোন নমুনাটি নিয়ে আলোচনা করবে সেটা নির্বাচন করার জন্য বা নির্ধারণ করার জন্য লটারি করে নাও তোমরা। ফ্যাসিলিটেটর যিনি আছেন তার সহায়তায় তোমরা লটারি করে নাও। তো সবার আগে যেটা করতে হবে, সবাইকে দল গঠন করে নিতে হবে। তোমরা যদি আগের যে দলটা আছে সেই দলেও কাজ করতে পারো, অথবা আজকেও নতুন করে আবার দল তৈরি করে নিতে পারো। তো খুব দ্রুত সময়ের মধ্যে তোমরা দলটি তৈরি করবে। এরপর তোমরা লটারি করে এক একটি দল এক একটি নমুনা নিয়ে কাজ করবে। যদি দেখা যায় যে 4টি নমুনা কিন্তু দল 5টি, তাহলে একটা নমুনা 2টি দল করতে পারবে, কোনো সমস্যা নেই। এরপর কি করতে হবে বন্ধুরা, দলের সবাই নির্ধারিত নমুনা ভালো করে দেখবে, পড়বে, এরপর আলোচনা করে নমুনার নিচে দেওয়া ছকটি পূরণ করবে। প্রত্যেকটি নমুনার নিচে একটি করে ছক আছে, তোমরা ওই নমুনাটি দেখবে, পরস্পরের সাথে আলোচনা করবে, জানবে, বুঝবে। এরপর এক দল মধ্যে একজন লিখবে, বাকিরা বলবে, একজন লিখবে। ছক পূরণ শেষে প্রতি দল থেকে একজন নিজেদের কাজ উপস্থাপন করবে, এবং উপস্থাপনা শেষে এক দল আরেক দলকে প্রশ্ন করতে পারবে। তোমাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন আসে ওই দলের থেকে, ওই নমুনা থেকে, সেই প্রশ্নটি তোমরা করতে পারবে। তো তোমাদের দলীয় কাজ উপস্থাপন এবং প্রশ্নোত্তর, এই যে পুরো কাজটি, এই পুরো কাজটির জন্য তোমাদেরকে 20 মিনিট সময় দেওয়া হলো। তোমরা সবাই কাজ শুরু করে দাও। তোমাদের জন্য এখন থেকে 20 মিনিট সময়
দলীয় কাজ করার জন্য। তো সবাই দল ভিত্তিতে কাজ শুরু করে দাও 4টি নমুনা নিয়ে। বন্ধুরা 20 মিনিট সময় পার হয়ে গেছে, আশা করছি সবাই 4টি নমুনা নিয়ে কাজ করেছো দল ভিত্তিতে এবং নিজেরা সেগুলো উপস্থাপনও করেছো পরস্পরের সামনে। তো এই যে তোমরা দলীয়ভাবে আলোচনা করে নমুনাগুলো উপস্থাপন করেছো, বিশ্লেষণ করেছো, পরস্পরের সাথে উপস্থাপন করেছো পরস্পরের সামনে, এর মাধ্যমে তোমাদের এই নমুনাগুলো থেকে কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটাও তোমার ক্লিয়ার হয়ে গেছে, জানা হয়ে গেছে। তো এবার আমি তোমাদের সাথে নমুনাগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে 1 নম্বর নমুনা ছিল। 1 নম্বর নমুনায় এরকম একটা ছবি ছিল, তাই না বন্ধুরা? তোমাদের বইয়ে, পাঠ্য বইয়ে নমুনা 1 এরকম একটা ছবি আছে, একটা ক্লাসের ছবি, সুন্দর একটা ক্লাসের ছবি। তো এখানে কিছু ছাত্রী বসে আছে, স্যার ক্লাস নিচ্ছেন, একজন ছাত্র আবার বোর্ডে কি যেন লিখছে। তো এই যে প্রশ্নগুলো কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে, নিশ্চয়ই তোমরা লিখেছো প্রত্যক্ষ লিখিত মাধ্যম। আচ্ছা, প্রত্যক্ষ মাধ্যম কিভাবে? প্রত্যক্ষ মাধ্যম স্যার এবং শিক্ষার্থীরা কথা বলছে, আবার একজন শিক্ষার্থী কিন্তু বোর্ডে লিখছে। এই যে সে ব্ল্যাকবোর্ড ব্যবহার করছে, তার মানে এটা লেখার কাজও আছে এখানে। তার মানে এখানে দুইটা মাধ্যমে এখানে যোগাযোগটা হচ্ছে। প্রত্যক্ষ মাধ্যমে তো হচ্ছে অবশ্যই, আর একটা লিখিত মাধ্যমও যোগাযোগটা হচ্ছে। যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে? আমরা জানি কথা বলেছে, সে স্যারও কথা বলেছেন, শিক্ষার্থীরাও কথা বলেছেন, তার মানে বাক প্রত্যঙ্গ অবশ্যই ব্যবহার হয়েছে, হাত ব্যবহার হয়েছে, কান ব্যবহার হয়েছে, বই ব্যবহার হয়েছে। এই যোগাযোগের উদ্দেশ্য কি? এই যোগাযোগের উদ্দেশ্য ছিল পাঠ্য বিষয় বুঝে নেওয়া শিক্ষার্থীদের, আর স্যারের কাজ ছিল যে তাদেরকে যত রকমের সহযোগিতা করা যায় এই পাঠ্য বিষয় বোঝার জন্য। আর কোন কোন মাধ্যমে কি কি উপকরণ ব্যবহার করা যেত? আমরা কিন্তু জানি অনেক স্মার্ট ক্লাসরুমে ডিজিটাল অনেক উপকরণ ব্যবহার করা হয়, স্পিকার ব্যবহার করা হয়, তোমার প্রজেক্টর ব্যবহার করা হয়, তাই না? তারপরে মাল্টিমিডিয়া ক্লাস নেওয়া হয়। তো যান্ত্রিকভাবেও কিন্তু এই ক্লাসটা নেওয়া যেত, স্পিকার ব্যবহার করা যেত, মাইক্রোফোন, স্মার্ট বোর্ড, প্রজেক্টর এগুলো ব্যবহার করা যেত। আচ্ছা, এবার আমরা 2 নম্বর নমুনাটা দেখি। 2 নম্বর নমুনা দিয়ে যারা কাজ করেছো তারা একটু বিশেষ করে খেয়াল করবে, সবাই খেয়াল করবে। 2 নম্বরে এরকম একটা নমুনা ছিল, নজরুল জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠান সূচি। আমি পুরো ছবিটা নেইনি, অনুষ্ঠান সূচির অংশটা বাদ দিয়েছি, তোমাদের বইয়ে আছে এটা। তো নমুনা 2-এ নজরুল জয়ন্তী উপলক্ষে একটি দাওয়াতপত্র, নিমন্ত্রণপত্র তৈরি করেছে শিক্ষার্থীরা। তো এখানে কোন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে? একটি দাওয়াতপত্র লিখেছে, লিখিত মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে? কাগজ, কালি। যদি ডিজিটাল কোনো কিছু ব্যবহার না করা হয় তাহলে হয়তো কম্পিউটারে লিখেনি, হাতেই লিখেছে। যদিও আমার মনে হয় না বাংলাদেশে এখন কোনো জায়গায় যে কম্পিউটারে টাইপ করা হয় না, এরকম চিঠিপত্র লেখা হয়। আবার থাকতেও পারে, হাতে কলমেও তোমার লিখতে পারে। তো এখানে যদি কম্পিউটার ব্যবহার করে তারা এরকম একটি নিমন্ত্রণপত্র তৈরি করে তাহলে আমরা কম্পিউটারও দিতে পারি। আর যদি কম্পিউটার বা লেখার কোনো মাধ্যম ব্যবহার না করে, যন্ত্র কোনো ব্যবহার না করে, শুধু কাগজ কলমে লেখে, তাহলে কাগজ কলম। এই যোগাযোগের উদ্দেশ্য কি? অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো, তাই না? আর কোনো মাধ্যম কি কি উপকরণ ব্যবহার করা যেত? তোমরা নিশ্চয়ই লিখেছো, দেখো তো মিলে কিনা আমার সাথে। প্রত্যক্ষ যান্ত্রিক মাধ্যম ব্যবহার করা যেত। আমরা মুখে মুখে গিয়েও বলে দাওয়াত দিতে পারতাম, নিমন্ত্রণ দিতে পারতাম যে স্যার আমাদের স্কুলে আমরা নজরুল জয়ন্তী করছি, আপনাকে আমরা আন্তরিকভাবে নিমন্ত্রণ করছি, আপনি অবশ্যই আসবেন, আপনি আসলে আমরা অনেক খুশি হব, আমরা অনেক অনুপ্রাণিত হব। এভাবে আমরা মুখেও বলতে পারতাম, তাহলে এটা হতো প্রত্যক্ষ মাধ্যম। আর যদি আমরা কোনো একজন স্যারকে বা কোনো একজন উচ্চপদস্থ কর্মকর্তা বা যে কাউকে আমরা যদি ইমেইলে দাওয়াতটা দিতাম তাহলে সেটা যান্ত্রিক হয়ে যেত, তাই না? অথবা আমি মেসেজ করে দাওয়াত দিতাম, তাহলে সেটা যান্ত্রিক হয়ে যেত। তাহলে এটা আমরা প্রত্যক্ষ এবং যান্ত্রিক দুই মাধ্যমেই কিন্তু এই কাজটা আমরা করতে পারতাম। আচ্ছা, এবার নমুনা 3 নিয়ে যারা কাজ করেছে সবাই একটু খেয়াল করো। নমুনা 3-এ ছিল একটি ইমেইলে ছাত্ররা, শিক্ষার্থীরা ম্যাডাম একটি অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন এবং বলেছেন যে এটা তোমাদেরকে আমাকে ইমেইলে পাঠাতে হবে। তো ছাত্ররা বা শিক্ষার্থীরা, ছাত্রছাত্রী সবাই তোমার অ্যাসাইনমেন্টটা করেছে এবং সেটা ইমেইলে ম্যাডামকে পাঠিয়েছে। এরকম একটা নমুনা ছিল। তো এখানে কোন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে? যেহেতু ইমেইল করেছে,
অবশ্যই যান্ত্রিক মাধ্যম। যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে? কম্পিউটার বা মোবাইলেও করা যায় এই কাজগুলো। তারপরে তোমার কম্পিউটার এবং ল্যাপটপেও তো এটা দেখা যায়। এই যোগাযোগের উদ্দেশ্য ছিল স্কুলের অ্যাসাইনমেন্ট জমা দেওয়া। ম্যাডাম বলেছিলেন যে অ্যাসাইনমেন্ট জমা দিতে অনলাইনে ইমেল করে সেখানে তারা অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়েছে। আর কোন মাধ্যম ও কী কী উপকরণ ব্যবহার করা যেত বলে তোমরা মনে করেছো? দেখো তো তোমাদের সাথে আমার মিলে কিনা। প্রত্যক্ষ এবং যান্ত্রিক দুইটা মাধ্যমে ব্যবহার করা যেত। কিভাবে? প্রত্যক্ষ মাধ্যম তোমার যে ম্যাডাম যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেটা মুখে আমরা বলতে পারতাম যে ম্যাডাম আমরা অ্যাসাইনমেন্টটা নিয়ে এসেছি, আপনি যে অ্যাসাইনমেন্টটা দিয়েছেন। আবার যান্ত্রিক মাধ্যম তো আমরা ব্যবহার করেছি, আর লিখিত মাধ্যমও আমরা দিতে পারতাম, যে ম্যাডামকে আমরা লিখিতভাবেও জানাতে পারতাম যে ম্যাডাম যে আমরা এই অ্যাসাইনমেন্টটা করেছি জমা দিয়ে, এবং আমরা আপনার জন্য অ্যাসাইনমেন্টটা করেছি এবং সেটা আমরা নিয়ে এসেছি। তাহলে আমরা প্রত্যক্ষ মাধ্যমও কাজটা করতে পারতাম, যান্ত্রিক মাধ্যমও করতে পারতাম, লিখিত মাধ্যমও করতে পারতাম। তিনটা মাধ্যমে আমরা এই কাজটা কিন্তু করতে পারতাম। আচ্ছা, এবার দেখো নমুনা 4। নমুনা 4 কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে? এখানে একটা মিটিং, অফিসের একটা মিটিং চলছে। কেউ কেউ বসে আছে চেয়ার টেবিলে, একজন আবার স্মার্ট টিভিতে তাকে দেখা যাচ্ছে, অর্থাৎ তিনি অনলাইনে যুক্ত হয়েছেন। তো এরকম কিন্তু আমরা করি, বিশেষ করে করোনাকালীন সময় কিন্তু আমরা অনলাইনে অনেক ক্লাস করেছি, কিংবা তোমরা ইউটিউবে অনেক ক্লাস দেখো অথবা ফেসবুকে অনেক ক্লাস দেখো। এই যে এইভাবে প্রত্যক্ষ এবং যান্ত্রিক মাধ্যমের যে একটা সমন্বয়, এভাবেও কিন্তু হয়। তো এখানে যারা এখানে বসে আছেন চেয়ারে, তারা প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগটা করছেন, আর যাকে স্ক্রিনে দেখা যাচ্ছে অর্থাৎ তিনি সরাসরি এখানে উপস্থিত নেই, তিনি কিন্তু যান্ত্রিক মাধ্যমে যোগাযোগটা করছেন। তাহলে প্রত্যক্ষ এবং যান্ত্রিক দুইটা মাধ্যমে এখানে যোগাযোগটা হয়েছে। তো যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে? বাক প্রত্যঙ্গ তো অবশ্যই ব্যবহৃত হয়েছে, আর হচ্ছে স্মার্ট টিভি ব্যবহৃত হয়েছে, স্পিকার ব্যবহৃত হয়েছে। স্মার্ট টিভি তো অবশ্যই স্পিকার তো থাকেই। এই যোগাযোগের উদ্দেশ্য কি? পারস্পরিক মতামত জানানো, একজন আরেকজনকে মতামত জানানো বা কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, এটা। আর কোন কোন মাধ্যম ব্যবহার করা যেত? প্রত্যক্ষ লিখিত দুইটা মাধ্যমেই ব্যবহার করা যেত। যিনি অনলাইনে যুক্ত হয়েছেন তিনি অনলাইনে যুক্ত না হয়ে সরাসরি যদি অফিসে চলে আসতেন বা যেখানে মিটিংটা হবে সেখানে চলে আসতেন, তাহলে এটা প্রত্যক্ষ যোগাযোগ হয়ে যেত, তখন আর যান্ত্রিক যোগাযোগ থাকতো না। আর তারা কিন্তু লিখিতভাবেও একজন আরেকজনকে চিঠি দিয়ে পারস্পরিক মতামতটা জানতে পারতেন, সেটা ইমেল করে হোক অথবা কাগজে চিঠি লিখে হোক। এভাবে লিখিত মাধ্যমেও তারা পরস্পরের মতামতটা জেনে একটা সিদ্ধান্ত নিতে পারতেন। সেক্ষেত্রে তখন এটা হয়ে যেত লিখিত মাধ্যমে যোগাযোগ। তো এই যে নমুনাগুলো আমরা বিশ্লেষণ করলাম বন্ধুরা, এই নমুনাগুলো বিশ্লেষণ করার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমরা বিভিন্ন মাধ্যমেই যোগাযোগটা করতে পারি, এবং সেই যোগাযোগের ক্ষেত্রে কোন কোন উপকরণগুলো কোন কোন মাধ্যমে ব্যবহার করা যায় সে ব্যাপারেও আমরা একটা স্পষ্ট ধারণা পেয়ে গেলাম আজকে। তো আশা করছি এখন থেকে তোমরা যে কোনো মাধ্যমে যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারবে এবং অনেক সুন্দর করেই সেটা পারবে। তো বন্ধুরা, আজকে ক্লাস শেষ করব। আজকে ক্লাস শেষ করব অধিকার। এই অধিকার তো গত ক্লাসে দিয়ে ফেলছে, এটা আবার দিব এখন? আচ্ছা, আজকে নীতিবিধানের যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে অধিকার। অধিকার হলো ব্যক্তির আইনি, সামাজিক ও নৈতিক মত প্রকাশের স্বাধীনতা। যে কোনো রাষ্ট্রে একজন নাগরিকের যেমন আইনি অধিকার পাওয়ার অধিকার আছে, মানে সে আইনগতভাবে সব রকম নিরাপত্তা কিংবা তার সম্পদের যে নিরাপত্তা সেগুলো তো বিষয় আছেই। এছাড়া সামাজিকভাবেও যাতে সমাজের মানুষ তাকে কোনোভাবে হেনস্থা না করে, কিংবা তার যে মতামতটা আছে সেটাও যেন সমাজের মানুষ শুনে তার প্রতি বিরূপ কোনো আচরণ না করে, অথবা তার মতামতকে প্রকাশ করতে দেয়, এ সব কিছু কিন্তু অধিকারের মধ্যে পড়ে। তো আমরা যদি পরস্পরকে তোমার শ্রদ্ধা করি কিংবা পরস্পরের মতামতকে শ্রদ্ধা করি, তাহলে কিন্তু সবার অধিকারটাই রক্ষা হয়। তো আমরা সবার অধিকার দেওয়ার চেষ্টা করব যাতে আমার নিজের অধিকারও রক্ষা পায়। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।